ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফার সংলাপ, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি, প্রধানমন্ত্রীর মেয়াদ উন্মুক্ত রাখার প্রস্তাব। ইলেক্টেড গভর্নমেন্ট এবং ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে এখন প্রাইম মিনিস্টারকে একদম সব বিষয়ে যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে তো রাষ্ট্র পরিচালনা অসুবিধা হবে। সংস্কারের প্রাধান্য স্থানীয় সরকার সংস্কার কমিশনের 40 দিনের প্রস্তুতিতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, উপজেলায় বিচার বিভাগ নেওয়ার প্রস্তাব। নতুন দল নিবন্ধনের সময় বাড়ল 22 জুন পর্যন্ত। ঐক্যমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পরই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান এনসিপির। সীমান্তে গোলাগুলি, সাধারণ নাগরিক হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, জাতিসংঘকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান। প্রাইম এশিয়ার শিক্ষার্থী হত্যায় জড়িতরা পরিবর্তনের আন্দোলনের সম্পৃক্ত ছিল না, অভিযোগ ফখরুলের। দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ছাত্রদলের। Nicely bowled. Second wicket gone for Bangladesh. সিলেট টেস্টেও নড়বড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র 191 রানে অল আউট। জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে 67 রান। সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। সংবিধান সংশোধনে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি করার প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। দেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন রুটিন কাজ করার জন্য 90 দিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। আর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান বাধ্যতামূলক না রেখে তা উন্মুক্ত রাখার পক্ষেও মত দেয় বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় সংস্কার প্রস্তাবনার উপর দলের অবস্থান ও নতুন প্রস্তাবনাও তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি জীবের নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদ নিয়েও কথা বলেন বিএনপির এ নেতা। যদি 2 বারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। সংসদের সংরক্ষিত আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে একমত হলেও পরবর্তী নির্বাচিত সংসদই সিদ্ধান্ত নেবে বলে দলের অবস্থান জানান তিনি। উচ্চকক্ষের মনোনয়ন পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি কি হবে, কারা আসবে, প্রপোর্শনেট আসবে কি নাই আসবে, তা আমরা বলেছি সেটা আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ নির্মিত হোক, তারপরে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াটা নির্ধারণ হওয়া ভালো। রাষ্ট্রপতির কার্যক্রমের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবনা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড অফ দি স্টেট। যে কোনো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে নমিনাল হেড অফ দি স্টেটের কাছে কি কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার। সংস্কার প্রস্তাবনা নিয়ে আগামী 22 এপ্রিল ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধি দল। এবং সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার না করে জাতীয় সংসদ বা স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে
তিনি এ মন্তব্য করেন। জানান, উপজেলায় বিচার বিভাগ স্থাপনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। এর আগে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপর আমরা হতাহত জখম বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়েই আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। আর আবেদন জমা পড়েছে 7টি। এর আগে সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব না আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগের সময়ে বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন শিউলি রায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিগত 15 বছরে ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে জড়িত সব কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনার দাবি জানান নাসির উদ্দিন। যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের থেকে ওনারা শপথ নিয়েছেন, কিন্তু আমরা বলেছি শুধু শপথের মধ্যেই সমাপ্ত না করে গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এদিকে নির্বাচনের প্রস্তুতিতে ঐক্যমত কমিশনের সুপারিশ আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এই এনসিপির নেতা। স্বাধীন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু হয়েছে, যাতে দলগুলো 5 বছর পর পর যে নবায়নের যে সিস্টেম নতুন করে করতে হয়, ইলেকশন সামনে যে প্রক্রিয়াটা শুরু হবে আগামী ইলেকশনে, যাতে প্রত্যেকটা দল নবায়নের মধ্য দিয়ে সকল শর্ত পূরণ করে যেতে হয় সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘকে আরও বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্রোইক্সের সঙ্গে সাক্ষাৎকালে সীমান্তে গোলাগুলির ঘটনা, বেসামরিক হতাহতের ঘটনা এবং জীবিকা নির্বাহের ব্যাঘাতের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্রোইক্সো। এ সময় নারী শান্তিরক্ষী নিয়োগ বাড়ানোর পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা নেতৃত্বে সদর দপ্তর এবং মাঠ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জানান, জাতিসংঘ শান্তি রক্ষার সব ক্ষেত্রে নারীদের নিয়োগে সমর্থন করবে। পরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল আগামী 13 থেকে 14 মে জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আগামীকাল কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। দোহায় আর্থোনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের 4 জন নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। আজাদ মজুমদার জানান, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ে এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে তারা কখনো এদেশের মঙ্গলের সঙ্গে থাকতে পারে না। রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন জড়িত দাবি করে তাদের বিচার চেয়েছে ছাত্রদল। আলী আকাশের রিপোর্ট। ময়মনসিংহের ভালুকার তরুণ জাহিদুল ইসলাম পারভেজ পড়াশোনা করতেন বনানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে। শনিবার বিকেলে পারভেজ তার 2 বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। পাশে দাঁড়িয়ে থাকা 2 নারী শিক্ষার্থী হঠাৎ ইভটিজিং এর অভিযোগ তোলেন পারভেজের বিরুদ্ধে এবং তাদের বন্ধু বান্ধবদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে 2 পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করলেও উত্তেজনা থেমে থাকেনি। শিক্ষার্থীরা জানায়, এরপর ইংরেজি বিভাগের 3 ছাত্র হাজিপাড়া এলাকার কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের উপর হামলা চালায়। পরে পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি ছাত্রদলের। এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় নিহতের ফুফাতো ভাই বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। যারা এই ঘটনার হত্যার সাথে জড়িত প্রত্যেকটা আসামি আমরা সিসি ফুটেজ দেখে আমরা শনাক্ত করছি। আমি এবং আমার এডিসি স্যার, আমার যে তদন্তকারী কর্মকর্তা, ইনস্পেক্টর তদন্ত, আমাদের টিম, আমরা সবাই মাঠে থেকে কাজ করছি। এদিকে পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে নিহতের জন্মস্থান ময়মনসিংহের ভালুকাতেও। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। 48 ঘন্টার মধ্যে 6 দফা আদায়ে আলটিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি না মানা হলে সারা দেশে অবরোধ সহ লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। হাসান আল মাহমুদের রিপোর্ট। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল। উপসহকারী প্রকৌশলী পদ শুধুমাত্র ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষণ সহ 6 দফা দাবিতে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় 6 দফার পক্ষে স্লোগান দেন তারা। নানাভাবে প্রশাসন সময়ক্ষেপণ করে দাবি উপেক্ষার অভিযোগ করেন শিক্ষার্থীরা।
কিছু ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দেওয়া হয়েছিল, যারা মানে কালো অন্ধকারে মানে আমরা জানতামও না যে তাদের পদোন্নতি হচ্ছে, তো তাদের পদোন্নতি বাতিল করা। আমাদের পুরো পলিটেকনিকের জন্য শুধু একটা মাত্র ইউনিভার্সিটি। আমাদেরকে গত দেখতে পারছেন আপনারা যে আমাদের শিক্ষা অধিদপ্তরের তারা আমাদের সাথে বৈঠকে বসার কথা ছিল, কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করছে, তারা আসে নাই। কারিগরি সেক্টরের যে কোনো কর্মকর্তা সবাই কারিগরি শিক্ষার আওতাভুক্ত হতে হবে, মানে আমরা অকারিগরি কেউ চাই না। আমরা কর্মসূচি পালন করার পরেও তাদের কোনো রকম যোগাযোগ করা হয়নি আমাদের সাথে। আমরা এই জন্য কর্মসূচি আরো দীর্ঘায়িত করতে চাচ্ছি। 48 ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে সারা দেশে অবরোধ সহ লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার ইসলামের বৈঠক বর্জন করলাম। তো শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয়, তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেড হয়ে যাবে। আমরা চাই সরকার আমাদের সহযোগিতা করুক। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে, আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আলাদা কারিগরি মন্ত্রণালয়, ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমায় ভর্তির ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ সহ নানা দাবি জানান শিক্ষার্থীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় 27 বিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ প্রায় 21.40 বিলিয়ন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ 26.73 বিলিয়ন বা 2,673 কোটি ডলার। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে প্রবাসী আয় বা রেমিটেন্স। চলতি এপ্রিল মাসের প্রথম 12 দিনেই দেশে এসেছে 105 কোটি 24 লাখ ডলারের রেমিটেন্স। শুধু মার্চ মাসে রেমিটেন্সের নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। এক মাসে এসেছে 3.29 বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রাজুকের নীতিমালা ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর বনশ্রী এলাকায় বেশ কয়েকটি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় নির্মাণাধীন একটি ভবন মালিককে 5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাজুকের নকশার বাইরে কোনো ভবন নির্মাণের সুযোগ নেই জানিয়ে পুরাতন ভবনের বিষয়ে নতুন নীতিমালা হচ্ছে বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। আলিমুজ্জামান সাফানের রিপোর্ট। দিন দিন রাজধানী ঢাকা পরিণত হচ্ছে অপরিকল্পিত নগরে। রাজুকের অনুমোদন ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাই দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থানে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রোববার সকালে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে বনশ্রী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রাজুক। এ সময় নিয়মের বাইরে ভবন নির্মাণ করায় 7টি ভবন আংশিক ভেঙে দেয় তারা। অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অনুমোদিত নকশা ছাড়া নতুন ভবন নির্মাণের সুযোগ নেই। পুরাতন ভবনের বিষয়েও নীতিমালা আসছে। এই অবৈধ অংশটুকু অপসারণ না করা পর্যন্ত আমরা তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং মিটারটি আমরা ডিপিডিসির মাধ্যমে সিজ করেছি। আমরা নকশা বহির্ভূত কোনো ভবন কোনোভাবেই নির্মাণ করতে দেব না। পুরাতন যে ভবনগুলো অলরেডি ডেভিয়েশন করেছে তাদেরকে কিভাবে নিয়মের মধ্যে আনা যায় এ বিষয়ে আমাদের একটা নীতিমালার তৈরির কাজ চলমান আছে। অভিযানে বেশ কয়েকটি ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি আর্থিক জরিমানা করা হয়। আইন ভঙ্গ করে তো করবো না, তার জন্য তো আপনারা আসছেন, এটা ভাঙতেছেন। আমরা তো কোনো বাধা সৃষ্টি করি নাই, কিছু বলি না, আমরা জাস্ট জানতে চাইছি যে এটা কেন ভাঙা হচ্ছে। বললাম তো রাজুকের বাইরে ভাইলেশন করে 1.5-2 ফিট কলম আমরা রাস্তার দিকে নিয়ে আসছি। আর ওই নকশা অনুযায়ী করলে তো রাজুক আইসা এনে কথা বলতে পারতো না। 5 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ী 1 মাস জেল। নতুন করে নকশা বহির্ভূত ভবন নির্মাণ ঠেকাতে নিয়মিত অভিযান চালানোর কথাও জানায় রাজুক কর্মকর্তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে রাজুকের অভিযানে নির্মাণ প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বেলা 11টা থেকে বিকেল পর্যন্ত শহরে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় ভবন নির্মাণে নিয়োজিত 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
পরে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যেখানেই নিয়ম বহির্ভূত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালিত হবে। রাজুক অনুমোদিত একটা প্ল্যান দেখিয়েছেন, এই প্ল্যানটা আমরা দেখলাম, দেখার পর এখানে আমরা অনেক ডেভিয়েশন পেয়েছি। তো যেটুকু ডেভিয়েশন পেয়েছি আমরা সেটুকু আমরা বিচ্ছিন্ন করব, আর বিদ্যুৎ সংযোগটা আমরা বিচ্ছিন্ন করে নিয়ে যাব। আর ওনারা যেহেতু ডেভিয়েশন করেছেন সেজন্য ওনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা যেগুলো যে আমরা রাজুক থেকে আমাদের সবসময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। যখনই আমরা এরকম নির্মাণাধীন ভাবে আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন, যেখানে আছে আমরা যে প্ল্যান অনুযায়ী আমরা এক এক দিন এক এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি।